বিপ্লবের অপচেষ্টা করা হলে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ার করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। কেউ যদি আবার প্রতি বিপ্লবের কথা ভুলেও মুখে নেয়, তার মানে সেই বাংলাদেশের পুরো ছাত্র জনতার বিপক্ষে একটি ঘোষণা দিচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাল্টা অভ্যুত্থান ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ বলেছেন, সত্য বলার সময় এসেছে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ ভাই, পিলখানা যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডে ফেঁসে যাচ্ছেন সোহেল তাজ। আসসালামু আলাইকুম। এইমাত্র তাজা খবর। এতক্ষণ আপনারা শিরোনাম দেখেছেন, এখন বিস্তারিত বলবো। ইতিমধ্যে সরকার পতন হয়ে গেছে, বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেছে। এখন সরকার ইন্ডিয়ায় থেকে, অর্থাৎ এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, এই শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা, সে বিদেশে থেকে ইন্ডিয়ায় থেকে গুজরামি করতেছে আর মানে ষড়যন্ত্র করতেছে দেশের ভিতরে কিভাবে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করা যায়, কিভাবে মানুষকে বিপদে ফেলা যায়, কিভাবে একটা উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করানো যায়, বা কিভাবে প্রতি বিপ্লব সৃষ্টি করা যায়। সেই জন্য তার যে সাঙ্গপাঙ্গ বা তার যে দলের কর্মীরা আছে, সন্ত্রাসী বাহিনীর কর্মীরা, তাদের দিয়ে এই দেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে। তো এই বিষয়ে ছাত্র আন্দোলন বা ছাত্রদের যে সমন্বয়ক আছে, সমন্বয়কের প্রধান সমন্বয়ক সার্জিস আলম, সেই সার্জিস আলম বলেছেন, আপনারা যদি এই দেশে প্রতি বিপ্লব ঘটাতে চান বা বিপ্লবের কথা চিন্তা করেন, তাহলে আপনাদেরকে মূল থেকে উপড়ে ফেলা হবে, আপনাদেরকে নিশ্চিহ্ন করে ফেলা হবে, আপনাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশে অনেক শিক্ষার্থী তার জীবন দিয়েছে, জীবনের বিনিময়ে এই দেশ আবারও স্বাধীন হয়েছে। তো এই পুরো ছাত্র জনতা কিভাবে মাঠে উত্তাল হয়ে গেছে 15ই আগস্ট, এবং কিভাবে মাঠে নেমে তারা আন্দোলন করতেছে তাদের প্রতি বিপ্লব ঠেকাতে, এবং যারা অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদেরকে দমনের জন্য তারা মাঠে রয়েছে। তো পুরো ভিডিও দেখে আপনাদের দেখলে বুঝতে পারবেন। বেশি কথা বলবো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওকে ধৈর্য সহকারে দেখে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাল্টা অভ্যুত্থান ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সার্জিস এমন হুঁশিয়ারি দেন। এর আগে বেলা 11:15টার দিকে সার্জিসের নেতৃত্বে মিছিল নিয়ে শাহবাগে আসেন একদল শিক্ষার্থী। তারা শাহবাগ মোড়ে মাঝখানে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। মিনিট 5 শাহবাগ মোড়ে অবস্থান করে মিছিল নিয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নেন। 15 আগস্ট ঘিরে পাল্টা অভ্যুত্থানের সম্ভাবনা ঠেকাতে ঢাকা রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে সর্বাত্মক অবস্থান কর্মসূচিতে কথা বলেন সার্জিস। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আমার রাস্তায় নামার প্রয়োজন ছিল না, কিন্তু কুচক্রী মহল ফ্যাসিবাদের দোসররা তাদের কুচক্র এখনো শেষ করেনি। দেশ ও দেশের বাইরে থেকে তারা বিভিন্ন অপচেষ্টা করার চেষ্টা করছে। এর পরিস্থিতিতে আমাদের আবার রাস্তায় নেমে আসতে হয়েছে। আমরা চাই না আমাদের রাস্তায় নামার কারণে আমাদের একজন ভাই বোনেরও সমস্যা হোক, কিন্তু দেশ যখন সংকটে পড়ে যায় তখন কষ্ট হলেও আমাদের রাস্তায় নামতে হয়, কারণ দেশ ক্ষতিগ্রস্ত হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। 15 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ থেকে শুরু করে স্বৈরাচারের দোসররা একটা পাল্টা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে। বিভিন্ন মহল থেকে এমন খবর পাচ্ছেন উল্লেখ করে সার্জিস বলেন, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, পাল্টা অভ্যুত্থান ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। যে অস্তিত্ব নিয়ে 100 বছর পরে হলেও তারা বাংলাদেশে এসে দাঁড়াতে পারবে। তাদের সাবধান করে দিতে চাই, এই দেশ নিয়ে আর কোনো ছেলে খেলা করবেন না। ছাত্র জনতা মিলে এই দেশকে যেদিকে যাওয়ার প্রয়োজন সেদিকে নিয়ে যাবে। এর জন্য যা করা প্রয়োজন আমরা তাই করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্প্রতি যে 4 দফা দাবি জানিয়েছে সে বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে সার্জিস আলম বলেন, রেজিস্ট্যান্স উইক আমরা দিয়েছি এই জায়গা থেকে যে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা পাল্টা অভ্যুত্থান ঘটাতে চায়, তারা এমন কোন নোংরা পরিকল্পনা করলে তা রুখে দেওয়ার জন্য ছাত্র জনতা রেজিস্ট্যান্স উইক দিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার হচ্ছে ছাত্র জনতার সরকার। আমরা তাদের প্রশ্ন করব, চাপে রাখবো, কিন্তু এটুকু বিশ্বাস করি যে তাদেরও আমাদের দাবি দ্রুততম সময়ে মেনে নেওয়ার সদিচ্ছা আছে। ইতিমধ্যেই দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার ও লুটপাটে অভিযুক্তদের গ্রেফতার করা শুরু হয়েছে। এক্ষেত্রে সরকারের মধ্যে কোনো দীর্ঘসূত্রিতা দেখলে আমরা বলে দিচ্ছি, তাদের যেমন আমরা ওই গতিতে বসাতে পারি তেমনি নামাতেও পারি। সার্জিস আরো বলেন, বিগত 16 বছরে কোথাও একটি পিলার নির্মাণ করা হলেও তার ক্রেডিট শেখ হাসিনাকে দেওয়া হয়েছে। তাহলে এ দেশে যে নামে বেনামে, হিসাবে বেহিসাবে আমাদের যে ভাই বোনদের হত্যা করা হয়েছে তার ক্রেডিটও খুনি হাসিনার কাছে যায়। এই সাম্যের বাংলাদেশে আমরা চাই ওই খুনি হাসিনারও এমন বিচার হোক, যেটি এক পেশে নয়। খুনির জন্যও আমরা ন্যায্যতার কথা বলছি। কি হাত দিয়ে না জুতা দিয়া, জুতা দিয়া, কারণ হাতের দাম বেশি, তাই না?
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ ভাই। আপনারা জানেন যে গত পরশুদিন থেকে তাকে নিয়ে আমাদের বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলো বেশ কয়েকটা রিপোর্ট করেছে, যেখানে পিলখানা যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডে ফেসে যাচ্ছেন সোহেল তাজ, এমন শিরোনামে খবরগুলো এসেছে। ইভেন তাকে দায়ী করা হচ্ছে যেহেতু তিনি ওই সময় দায়িত্বশীল স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে, মানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বটা পালন করেছিলেন। তো সেই মুহূর্তে আসলে তার ভূমিকাটা কী ছিল এই নিয়ে যখন প্রশ্ন উঠেছে, বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তখন এসেছে। এখন দিন শেষে এই ইস্যুটা নিয়ে মুখ খুলেছে সোহেল তাজ। আর বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে সোহেল তাজই সম্ভবত একমাত্র ব্যক্তি যিনি ওই ঘটনার পর পদত্যাগ করেছিলেন, এমনকি তিনি তার সংসদ সদস্য পদ বাতিল করতে চেয়েছিলেন, কিন্তু দীর্ঘ সময় যাবত তার এটাকে একটা প্রসেসিংয়ের মধ্যে ফেলে রেখে সম্ভবত 2 বছর পর তার এই সংসদ সদস্য পদটাকে ক্যান্সেল করা হয়েছিল। তো লম্বা সময় দেশের বাইরে ছিলেন, দেশে এসেছেন, রাজনীতিতে আর ইনভলভ হননি, যদিও তার বোন রাজনীতিতে ইনভলভ আছেন, আর পাশাপাশি তিনি তার ব্যক্তি ব্যবসা কাজে মনোনীত আছেন। তো যখন এই পিলখানা হত্যাযজ্ঞ নিয়ে আবারও আলোচনা শুরু হলো, তখন চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন আমাদের সোহেল তাজ ভাই। আমার কাছেও কেন জানি মনে হয় আর কি, যদি বিষয়টা ইনভেস্টিগেশনের বিষয়, সোহেল তাজ ভাইকে আমরা যতদূর চিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ব্যক্তিগতভাবে তার কথাবার্তা সকল কিছু মিলিয়ে আসলে মনে হয় যে এই মানুষটা তিনি কি আসলে এত বড় ঘটনার পিছনে দায়ী। তবে এটা হইতে পারে যে আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রেক্ষাপটে যে ঘটনাটা হয়েছে তিনি হয়তো অনেক তথ্য জানতেন, কিন্তু এই তথ্যগুলো শেয়ার করা এটা এত সহজ না ভাই। তারও মেরা ফেলা হইতে পারতো, কারণ এটা একটা সেন্সিটিভ ইস্যু ছিল। তো তিনি কি বলছেন আজকে দেখেন। সোহেল তাজ বলছেন যে সত্য বলার সময় এসেছে। আমি এই কথাটাই বলছিলাম যে হয়তো অনেক কিছু জানেন কিন্তু বলার সাহস হয় নাই, কারণ সরকার লম্বা সময় ক্ষমতায় ছিল। তো তিনি বলছেন সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, যেটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আমরা চাই। এই ঘটনার পেছনে আসলে কি ছিল? ভারতের ইনভলভমেন্ট ছিল নাকি আসলে এটা দেশীয় কোনো চক্রান্ত ছিল? সেনাবাহিনীর এতগুলো অফিসার, প্রায় 74 জন মানুষ এই ঘটনায় মারা গেছে, আর এত বড় ট্র্যাজেডি আজকে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থাকার পরও কেন এই বিষয়টার সুষ্ঠু একটা তদন্ত হলো না? যাদের বিরুদ্ধে মামলা হলো এদের মধ্যে অধিকাংশই নির্দোষ, কিন্তু সেটা আমরাও জানি। বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা আমাদেরও হয়েছে এই ঘটনায় যারা সাজাপ্রাপ্ত ছিল। তো তিনি বলছেন যে ভবিষ্যতে যদি এটা পুনঃ তদন্ত হয়, আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই। তো আমার মনে হয় যে বর্তমান যে সরকার আছেন তাদের ফার্স্ট প্রায়োরিটিতে 2-3টা ঘটনা সামনে আসা উচিত। এই পিলখানা হত্যাযজ্ঞ, সাগর রুনির হত্যাকাণ্ড, আর বাংলাদেশ ব্যাংকের যে ভল্ট চুরি হয়েছিল সেটা নিয়েও কিন্তু প্রতিবেদন খালি পিছাচ্ছিল। এগুলা খুবই সুষ্ঠুভাবে তদন্ত হওয়া উচিত। তো সোহেল ভাই বলছেন যে একটা মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা, এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। আপনারা যারা জেনে বা না জেনে, বোঝে বা না বোঝে, কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সাথে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন, তাদের উদ্দেশ্যে বলবো এই কাজটা ঠিক না। আমিও বাংলাদেশের সকল বিবেকবান মানুষের মতন হতভম্ব হয়েছিলাম, স্তম্ভিত হয়েছিলাম, আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম। আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। তো যদি ভবিষ্যতে সুষ্ঠু তদন্ত হয়, তাহলে তিনি তার কাছ থেকে যেটুকু তথ্য আছে, ইনভেস্টিগেশন আছে, পর্যবেক্ষণ আছে, তিনি সেগুলা সেই তদন্তকারী সংস্থার সাথে শেয়ার করতে চান। এর পাশাপাশি তিনি লিখছেন, যারা আতঙ্কে বা ভয়ে আছেন যে আমি আবার রাজনীতিতে আসছি কিনা, তাদের উদ্দেশ্যে বলবো ডোন্ট ওয়ারি, এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসবো না, আপনারাই যথেষ্ট। তো আমারও মনে হয় বিষয় নিয়ে একদম ফাইনাল একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত। সেখানে যারাই জড়িত প্রত্যেককে আয়নাঘরে রাখা উচিত। আর যারা সন্দেহজনক মনে হচ্ছে যে সোহেল তাজ ভাইয়ের নাম আসছে, অনেকে মনে করছে, অনেকে হ্যাঁ না নানান প্রশ্ন, তবে আমার কেন জানি মন সাক্ষী দেয় সোহেল তাজের মতন মানুষ এই কাজটাতে থাকতে পারে না। আর ওই কাজটার প্রেক্ষাপটে সম্ভবত 3 মাস পরে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতন এত লোভনীয় একটা পদকে তিনি আপনার পদ থেকে নিয়ে গিয়েছিলেন। তো আমরাও চাই এটা খুব শীঘ্রই এটার কাজ শুরু হোক। ভালো থাকুন। গলায় জুতার মালা পরিয়ে চেয়ারম্যানকে বাজারে ঘোরালেন বিক্ষুব্ধ জনতা। ভোলায় গলায় জুতার মালা পরিয়ে সিরাজ জমাদার নামের এক ইউপি চেয়ারম্যানকে বাজারে ঘুরিয়েছেন বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার দুপুরে চরফ্যাশন উপজেলার রোদেরহাট বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সরকারি বরাদ্দ আত্মসাৎ করতেন তিনি। সিরাজ জমাদার চরফ্যাশন উপজেলার আবু বকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের রোদেরহাট সংলগ্ন এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের সময় আবু বকরপুর ইউনিয়নে 3বারে নির্বাচিত চেয়ারম্যান সিরাজ জমাদ্দার
তার ইউনিয়নের জেলেদের নামে সরকারিভাবে বরাদ্দের শত শত টন চাল আত্মসাৎ করে অন্যত্র বিক্রি করে দিতেন। কেউ প্রতিবাদ করলে তাদের হুমকি ও মারধর করতেন। এছাড়া ক্ষমতার দাপটে সাধারণ মানুষের প্রতি জুলুম, জমি দখল ও সালিশের নামে চাঁদাবাজি সহ হয়রানি করতেন সিরাজ জমাদ্দার। এ নিয়ে ইউনিয়নের অনেক মানুষ তার প্রতি ক্ষুব্ধ ছিলেন, তবে ভয়ে এতদিন প্রতিবাদ করার কেউ সাহস পাননি। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর আত্মগোপনে ছিলেন সিরাজ জমাদ্দার। মঙ্গলবার রাতের আধারে বাড়িতে ফেরেন তিনি। এই খবর জানাজানি হলে গতকাল দুপুরের দিকে বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘেরাও করেন। এরপর তাকে বাড়ি থেকে বের করে এনে জুতার মালা পরিয়ে বাজার প্রদক্ষিণ করান। খবর পেয়ে নৌবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে দুলারহাট থানায় হস্তান্তর করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মকসুদুর রহমান মুরাদ বলেন, মইনুল ইসলাম নামে একজন তার বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ধানমন্ডি 32-এর ঘটনা অনাকাঙ্ক্ষিত, জানালেন সার্জিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ধানমন্ডি 32 সহ ঢাকার বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটা আমাদের এই গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায় না। আমরা যে বাংলাদেশ প্রত্যাশা করি, যে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেটার সঙ্গে এটা কখনো যায় না। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন, আমরা বিভিন্ন ভাইরাল ভিডিওতে দেখেছি আমার বাবার বয়সী একজনকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, আমার বাবার বয়সী একজনকে বিবস্ত্র করা হয়েছে এবং মানুষজন যা ইচ্ছা তাই বলছে। অসংখ্য মানুষের ফোন চেক করা হচ্ছে। আমি দেখেছি আমার মায়ের বয়সী একজনকে গায়ে হাত তোলা হয়েছে। এরকম অসংখ্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা সাংবাদিক ভাই বোনদের উপর হামলার বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করেছি। নতুন বাংলাদেশ গড়ার কথা উল্লেখ করে সার্জিস আলম বলেন, গত 16 বছরে যে নির্যাতন, নিপীড়ন কিংবা মানুষের অনুভূতি প্রকাশ করার যে অধিকার ছিল, সেটি হরণ হয়েছিল। দুর্নীতি থেকে নিপীড়ন, অত্যাচার, এগুলোর বিরুদ্ধেই কিন্তু এই গণবিপ্লব। এটার কারণ ছিল আমরা এমন নতুন একটা বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশে আসলে সবাই সবার কথাটা বলতে পারবেন, সবাই মত প্রকাশ করতে পারবেন, যে ধারার বিশ্বাসী সেই অনুযায়ী কাজ করতে পারবেন, তার এই স্বাধীনতাটি থাকবে। আওয়ামী লীগ সরকারের নিপীড়নের কথা তুলে ধরে তিনি আরো বলেন, আমরা গত 16 বছরে দেখেছি আপনি আওয়ামী লীগ ছাড়া অন্য দল করলে আপনাকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, কিংবা আপনাকে মিছিল মিটিং করতে দেওয়া হয়নি, আপনাকে জেলে কিংবা আদালতে চক্কর কাটতে হয়েছে। শিগগিরই খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে, জানালেন মির্জা ফখরুল। উন্নত চিকিৎসার জন্য খুব শীঘ্রই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আল্লাহ যদি রহম করেন তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। ম্যাডামের জন্য সবাই দোয়া করবেন। শুক্রবার রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আমরা বর্তমানে একটি ভাসমান অবস্থায় আছি। ভারতে বসে শেখ হাসিনা যে কোনো একটা ষড়যন্ত্রের সুযোগ নিতে পারেন। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা সংখ্যালঘুদের দিয়ে একটা চক্রান্ত তৈরি করতে চেয়েছিলেন, তারা সেটি পারেননি। জনগণ ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করেছেন। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, কোনো দুষ্কৃতিকারী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য প্রত্যেক এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করতে হবে। মসজিদ, মন্দির সহ সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা দেবেন। আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। মির্জা ফখরুল বলেন, এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি, নব্য ফ্যাসিবাদ যাতে আর না আসতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার একটি নতুন সরকার। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু জঞ্জাল সৃষ্টি হয়েছে, তা পরিষ্কার করতে হবে। আমাদের সবাইকে সেই পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা আসলে কতদিন থাকবে? তারা কি রাষ্ট্রকে সংস্কার করতে 3 মাস সময় নেবে, নাকি 6 মাস, নাকি আসলে 3 বছর থেকে 6 বছর? নানান জল্পনা কল্পনা জনমনে। অপরদিকে বিএনপি চাচ্ছে যে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার তো পুরোটা করা সম্ভব না, এটা একটা চলমান প্রক্রিয়া, তো যতটুকু সম্ভব সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচনটাকে দেওয়ার জন্য। আবার কৌশলী বক্তব্য কিন্তু রাখছে পাশাপাশি আমরা দেখছি জামাতকে। আবার জামাত ইস্যুতে এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু ক্ষমতা নেওয়ার পরপরই জামাত ইস্যু নিয়ে আসছিল যে জামাতের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা নিয়ে আসলে ওনার অবস্থান কি। তো তিনি কিন্তু বলছিলেন যে এটা এই মুহূর্তে একটা নিষিদ্ধ দল, আইনিভাবে তারা অ্যাপিলেট ডিভিশনে আবেদন করেছে, তো সেখান থেকে তারা যদি ব্যাক করে তাহলে তারা আবার রাজনীতিতে আসতে পারবে, প্লাস
এতক্ষণ আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন। পুরো ভিডিও দেখে আপনার কাছে কেমন লেগেছে এবং দেশের যে ছাত্র জনতা, দেশের যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, কাজ করতেছে এবং যারা বহিরাগত শত্রুরা যারা ভিতরে একটা মানে দুরভিসন্ধি করতেছে, ষড়যন্ত্র করতেছে, কিভাবে এই সরকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা সরকারকে কিভাবে উচ্ছেদ করা যায়, নস্যাৎ করা যায়, এই নিয়ে প্ল্যান প্রোগ্রাম করতেছে স্বৈরাচারী ফ্যাসিস্ট এবং সন্ত্রাসী শেখ হাসিনার দল এবং শেখ হাসিনা। তো পুরো ভিডিও দেখেছেন, দেখে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং নাইম আলী ভাই যে কথা বলেছেন বা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সেই আলোচনা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখেছেন। তো দেখে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নাইম আলী ভাইয়ের কথাগুলো শুনেছেন যে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক নিউজ এবং লাইভ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।